আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সাবরি ইয়াসমিন, সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর ব্যবসায়িক ক্লাস নেব। আজকের অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। তার আগে আমি একটু তোমাদের সাথে কথা বলি। কেমন আছো তোমরা? ভালো আছো তো? এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকছো তো? বারবার সাবান দিয়ে হাত ধোয়া, পুষ্টিকর খাবার খাওয়া, দুধ, ডিম, মাছ, মাংস এগুলো বেশি বেশি করে খাওয়া। আর অহেতু বাড়ির বাইরে যেও না। আমরা যেগুলো ক্লাসগুলো যাচ্ছে তোমরা মনোযোগ দিয়ে দেখবা এবং কাঠের জাম, টপলেস এগুলো সুন্দর করে করবা, ঠিক আছে? আজকে আমাদের পাঠটা হচ্ছে অষ্টম পাঠ, ব্যবসায়ীদের অষ্টম পাঠ। পাঠের নাম শিরোনামটা দেখো। পাঠ শিরোনাম হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ও ব্যবস্থাপনা। ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা এরকম। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা একটা ব্যবস্থাপনা যে পরিচালকদের পর্ষদ দেখা যাচ্ছে, একটা মিটিং এ বসেছে। এখানে সবাইকে নিয়ে এটি হচ্ছে ব্যবস্থাপনার যে টিমটা কাজ করে, এই ধরনের টিম হয়। বুঝতে পেরেছ? আজকে আমরা কি শিখব? শিখন ফলে কি আছে? ব্যবস্থাপনার ধারণা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, পরিকল্পনার ধারণা ও প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। আলোচ্য বিষয় কি আছে? ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনার কার্যাবলী, পরিকল্পনার ধারণা, সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। প্রথমে আসি ব্যবস্থাপনার ধারণা। আসলে ব্যবস্থাপনাটা কি? একজন বিজনেসম্যান যখন একটা ব্যবসা শুরু করে তখন সে ব্যবসাটা তৈরি করে, কি ব্যবসা করবে সেটা কর্মচারী নিয়োগ করে, তারপর দোকান ঠিক করে, সবকিছু নিয়োগ চিন্তা ভাবনা করে দিল। কিছুদিন পরে দেখা গেল কর্মচারীদের সাথে তোমার ক্রেতাদের একটা কেমন সমন্বয়হীনতা, কেমন খারাপ ব্যবহার পাচ্ছে, ক্রেতারা কমপ্লেন দিচ্ছে, এইসব বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এইসব সমস্যাগুলো যখন চলে আসে তখন ব্যবসায়ীরা একটা চিন্তা ভাবনা করে যে কিভাবে ব্যবসাটা পরিচালনা করা যাবে, কিভাবে কর্মী নিয়োগ দেওয়া যাবে, তাদেরকে বেতন কেমন দেওয়া হবে, ব্যবসা কিভাবে পরিচালনা হবে, সবকিছু মিলায়ে তারা একটা ব্যবস্থা পরিকল্পনা ভিতরে করতে চায়। এটা একটা অংশ। তাই ব্যবস্থাপনা বলতে দেখো কি বোঝাচ্ছে এমনি, যে ব্যবস্থাপনা হচ্ছে অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা ও কৌশল। মানে কি? অন্য যদি যাকে আমরা নিয়োগ দিব তাদের মাধ্যম থেকে কাজটা করিয়ে নেওয়ার কৌশলটা হচ্ছে ব্যবস্থাপনা। আধুনিক ব্যবস্থাপনার জনক বলে পরিচিত হেনরি ফেওয়েল এর মতে কি? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের সমষ্টি। তার এর কিসের সমষ্টি? ব্যবস্থাপনা হলো পূর্বানুমান। আমি আগে অনুমান করব এবং সেটার সম্পর্কে পরিকল্পনা করব, তারপরে কি করবো? সংগঠিতকরণ করব, সবগুলোকে একত্রে করব, তারপরে অর্ডার দেব, নির্দেশ দেব, নির্দেশনা এবং সমন্বয় সাধন করে সেটাকে নিয়ন্ত্রণ করে যে ব্যবসা পরিচালনা হয় পুরোটাই হচ্ছে তার সমষ্টি হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনার ধারণার কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি? দেখো, এই বৈশিষ্ট্যগুলো ব্যবস্থাপনার ধারণার মধ্যে থাকে। তার মধ্যে কি? ব্যবস্থাপনা হলো কতগুলো কাজের ধারাবাহিক প্রক্রিয়া। এটা মনে রাখবে। কি প্রক্রিয়া? ধারাবাহিক প্রক্রিয়া। ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। তাহলে আমরা কি দেখলাম? যে ব্যবস্থাপনা পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। ব্যবস্থাপনা একটি দলগত প্রক্রিয়া। ব্যবস্থাপনা কিন্তু একা করার না, দলগত, কয়েকজন মিলে একটা পর্ষদ তৈরি হয়। ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া। তাহলে আমরা একবার কি পেয়েছি? ধারাবাহিক প্রক্রিয়া, একবার পেলাম চলমান প্রক্রিয়া। সময় পরিবর্তনের সাথে সাথে মিল রেখে ব্যবস্থাপনা কাজের ক্ষেত্রেও নতুন নতুন কৌশল গ্রহণ করতে হয়। যত সময় যাচ্ছে আধুনিকতা বাড়ছে, বিজনেসের পরিধি বাড়ছে, তাই ব্যবস্থাপনার ক্ষেত্রেও তাই হচ্ছে কি যে নতুন নতুন কৌশল অবলম্বন করতে হয়। তুমি পূর্বের সেই মানদণ্ড আমলের
কৌশল অবলম্বন করো সেটা হবে না, আধুনিক কৌশলগুলো অবলম্বন করতে হবে। ব্যবস্থাপনার কার্যগুলি, ব্যবস্থাপনার কার্যগুলি কি কি দেখো। ব্যবস্থাপনা হচ্ছে কি বলছে, পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যগুলিকে ব্যবস্থাপনা বলা হয়। আবার দেখো ব্যবস্থাপনার কার্যগুলি সমূহ কি কি। প্রথমে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা দান, পেশনা দান, সমন্বয়ের সাথে নিয়ন্ত্রণ। আমি একটু যদি তোমাদেরকে আলোচনা করি যে পরিকল্পনা প্রণয়নটা কি। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কার্যক্রমের দিক নির্দেশনা। তুমি ভবিষ্যতে কি করবা, ব্যবসা কেমন করে হবে, কখন হবে, কোথায় হবে, মূলধন কত হবে, কিভাবে পরিচালনা করা হবে, কিভাবে লাভ বন্টন করা হবে, কিভাবে শেষ হবে, সমস্ত কিছু নকশা হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনা করাটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ, ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ কি হচ্ছে সংগঠিতকরণ। সংগঠিতকরণ কি? সংগঠিতকরণ হলো মানবিক এবং বস্তুগত উপকরণ। মানবিক উপকরণ এবং বস্তুগত উপকরণ করে একত্রিতকরণ করে তোমার কর্মীদের মধ্যে দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে বন্টন করে কে কি কাজ করবে, কিভাবে করবে, কখন করবে, কে কোন কাজটা ভালো করবে, তাকে সেই কাজটা সম্পাদন করতে হবে। এটার একটা সমন্বয় সাধন করাই হচ্ছে সংগঠিতকরণ। এরপরে কি বলছে 3 নম্বর দেখো কর্মী সংস্থান। কর্মী সংস্থান কি? কর্মী হচ্ছে মেন বাহিনী, বিজনেসের মেন বাহিনী হচ্ছে কি কর্মী বাহিনী। এই কর্মী বাহিনী ব্যবসার অন্যতম মানবিক সম্পদ। তোমরা যদি শুধু অর্থ থাকে কিন্তু তোমার মানবিক সম্পদ নাই, তোমার কর্মী নাই, তাহলে তোমার ব্যবসা পরিচালনা ভালো হবে না। এক্ষেত্রে কর্মী নির্বাচন করা, কর্মী নিয়োগ দেওয়া, কর্মীর প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে কোন কাজে তাকে তুমি দিবা সেটা ঠিক করা, পদোন্নতি দেওয়া, যারা ভালো কাজ করবে তাদেরকে পদোন্নতি দেওয়া, আবার যদি খারাপ করে তাহলে ছাঁটাই করা, বদলি করা, সবকিছু কর্মী সংস্থানের মধ্যে পড়ে। তারপরে কি বলছে যে নির্দেশনা দান। তুমি পরিকল্পনা বাস্তবায়নের জন্য কর্মীদেরকে নির্দেশনা দিতে হবে। তুমি অনেকগুলো কর্মী নিয়োগ দিলা কিন্তু কাউকে কিছুই বললা না, হবে? হবে না। ব্যবসায় কে আনবে, তোমার মাল কে ক্রয় করবে, কে দাম নির্ধারণ করবে, কে প্রোডাক্টগুলো ভালো হচ্ছে কিনা দেখবে, পুরোটা তোমাকে পরিষ্কার ভাবে তাদেরকে নির্দেশ দিতে হবে। নির্দেশনা দানকে নেতৃত্বের সাথেও তুলনা করা হয়েছে। কখন কোন কাজ করা হবে, কে করবে, কিভাবে করবে, কখন সেটা সম্পাদন হবে, শেষ হবে কখন, কখন রিপোর্ট নিবা, সমস্ত কিছু তোমাকে নির্দেশনা সঠিকভাবে দিতে হবে। এই জন্য এই নির্দেশনাকে বলা হয়েছে কি নেতৃত্ব দানের সাথে তুলনা করা হয়েছে। এবার আসি প্রেষণা দান। প্রেষণা দানটা দেখো আমরা 5 নম্বরে যেটা পাচ্ছি প্রেষণা দান। প্রেষণা দানটা কি? তুমি প্রতিষ্ঠানের কর্মীদের কাজে আগ্রহ এবং কি বাড়ায়, উৎসাহটা বাড়ানোর প্রক্রিয়াটা হচ্ছে পেশনা দান। পেশনার ফলে কর্মীরা কি করতে পারে জানো, নতুন নতুন দায়িত্ব পালন অনুভূতি হয়। কেন? তারা পুরস্কার পায়, পুরস্কৃত হয়। পুরস্কার কে না পছন্দ করে? তুমি যদি একটা ভালো কাজ করো, তুমি যদি পুরস্কৃত হও, তুমি আরো নতুন নতুন কাজ করতে পারবা। এই জন্য বলা হচ্ছে যে পেশনা দান খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কি সমন্বয় সাধন। সমন্বয় সাধনটা দেখো যে সমন্বয় সাধন প্রক্রিয়া ব্যবসায় সংগঠনের কর্মী বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্যে বিভিন্ন যে ভাগ করা থাকে, সেক্টর গুলো ভাগ থাকে, বিভাগ উপবিভাগ, তাদের মধ্যে সমন্বয় সাধন করা, কাজটা ঠিকভাবে কোথায় এসে তাকে দিবে, কোথায় তার রিপোর্ট দিবে, কিভাবে করবে, কিভাবে সম্পাদন করবে, সমস্ত কিছু সমন্বয় সাধন করতে হবে। এরপর কি নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা, তুমি সব কিছু করলা, কর্মী নিয়োগ দিলা, পেশনা দান দিলা, সমন্বয় সাধন করছো, কিন্তু এই যে সমস্ত কিছু তুমি যে দায়িত্ব দিয়েছো সেই দায়িত্বগুলো ঠিকভাবে সম্পাদন হচ্ছে কিনা তার একটা নিয়ন্ত্রণ থাকা লাগবে। নিয়ন্ত্রণ যদি থাকে, তদারকি যদি না থাকে, ত্রুটি বিচ্যুতি নির্ণয় করা যদি না যায়, কোথায় কোথায় দোষ আছে, কোথায় কোথায় ভুল আছে, সেগুলো যদি নির্ণয় করা না যায় তাহলে সংশোধন করা সম্ভব না। আর সংশোধিত না হলে প্রক্রিয়াটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলবে না। তাই তোমাকে সেটা নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থা সুদৃঢ় এবং সঠিক গুণের কারণে ব্যবসায় সংগঠন তার আভ্যন্তরীণ ও বাহ্যিক সকল অচল অবস্থা কি করতে পারে, নিরসন করতে পারে।
কারণ তোমার যদি নিয়ন্ত্রণটা ঠিক থাকে তুমি বুঝে ফেলবা কোথায় তোমার ভুল হচ্ছে, কোন জায়গাটা তোমাকে ডেভেলপ করতে হবে, এই বিষয়গুলো তোমাকে ভাবতে হবে। তাই নিয়ন্ত্রণ হচ্ছে মূলত নিয়ন্ত্রণের মাধ্যমে সঠিক কাজ সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে সংঘটিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা। তাহলে সঠিকভাবে সঠিক কাজ সঠিক সময়ে সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা এটা পুরোটাই হচ্ছে নিশ্চিত করা হচ্ছে নিয়ন্ত্রণ। এবার দেখো পরিকল্পনা। আমরা এর আগেও পড়েছি, কি পড়েছি যে আমরা পরিকল্পনাটাই হচ্ছে যে কোন কাজ হবে কখন হবে এগুলো সুদৃঢ়ভাবে নীল নকশা তৈরি করা। কি বলছে পরিকল্পনা? ধারণা কোনো কাজ শুরু করার পূর্বে সে বিষয়ে বিশেষ চিন্তা ভাবনা বা আগাম সিদ্ধান্তই হলো পরিকল্পনা। অর্থাৎ কোন উদ্দেশ্যকে সামনে রেখে কি কাজ করতে হবে, কোথায় করতে হবে, কত সময়ে কাজ শেষ হবে, এই সম্পর্কে অগ্রিম চিন্তা অগ্রিম সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াই হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া ব্যবসায় সফল হওয়া সম্ভব না। এই জন্য পরিকল্পনা তোমাকে করে নিতে হবে। তুমি একটা যদি প্ল্যান করো, সাপোজ ধরো যে তুমি বিজনেসে পড়ছো, তার আগে তোমার একটা কোম্পানি ভিজিটের স্যার নিয়ে যাবে, একজন টিচার সে ছাত্রদেরকে একটা কোম্পানি ভিজিটে নিয়ে যাবে, তাহলে কি করতে হবে? ওইটার আগে একটা পরিকল্পনা করতে হবে। কবে নিয়ে যাবে, কোন কোম্পানিতে নিয়ে যাবে, কখন নিয়ে যাবে, কতজন ছাত্র ছাত্রী নিয়ে যাবে, এখানে কিসে যানবাহন কি হবে, সময়টা কতক্ষণ লাগবে, সমস্ত কিছু, এবং এটা থেকে আমরা কি বেনিফিট পাবো সে তাকে পরিকল্পনা করতে হবে। তাই বলা হচ্ছে যে কোনো কাজ করার আগে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে। কোথায় করতে হবে, কখন করতে হবে, কত সময় লাগবে, সমস্ত কিছুর অগ্রিম প্রক্রিয়া হচ্ছে পরিকল্পনা। সংগঠিতকরণের ধারণা ও গুরুত্ব। সংগঠিতকরণটা কি? দেখো, পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ের মানবিক ও বস্তুগত সকল প্রয়োজনীয় উপকরণ এবং সম্পদ সংগ্রহ ও সমন্বিত করে সেগুলোকে যথাযথভাবে ব্যবহার করার জন্য কর্মীদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতা বন্টন করা। তাহলে সংগঠিতকরণের ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়, প্রতিষ্ঠানের সকল সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়, প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ হয়, নিজেদের মধ্যে আন্তঃসম্পর্ক সুদৃঢ় হওয়ার কারণে কাজের গতি বৃদ্ধি পায়। তাহলে সংগঠিতকরণের মাধ্যমে কি হয়? সংগঠিতকরণের মাধ্যমে তুমি কি হচ্ছে যে প্রতিষ্ঠানের সকল সর্বোচ্চ তোমার সম্পত্তির যে ব্যবহারটা সেটা নিশ্চিত হচ্ছে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নিয়ন্ত্রণ ও পরিচালনাটা সহজ হচ্ছে, নিজেদের মধ্যে আন্তঃসম্পর্কটা বৃদ্ধি পাচ্ছে এবং এতে কি হয়? কাজের গতিটা বৃদ্ধি পায়। বোঝা গেছে? এবার আজকে যে অধ্যায় আমরা করলাম তার মধ্যে আমরা দেখো মূল্যায়নের কি আছে? ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া, ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া, নির্দেশনা কি, মূল্যায়নে নির্দেশনা কি, আধুনিক ব্যবস্থাপনার জনক কে, আধুনিক ব্যবস্থাপনার জনক কে, পরিকল্পনা কি, পরিকল্পনা কি। তাহলে মূল্যায়নের প্রশ্নগুলো একটু দেখে নাও আরেকবার ভালো করে। ব্যবস্থাপনা কোন ধরনের প্রক্রিয়া, 2 নম্বর হচ্ছে নির্দেশনা কি, 3 নম্বর হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক কে, 4 নম্বর হচ্ছে পরিকল্পনা কি। নেক্সট যে টপ লেস হবে তোমাদের, নেক্সট যে আমরা নেক্সট ডে কি আমাদের দেখো, নেক্সট ডে হচ্ছে টপ লেস হবে অষ্টম অধ্যায় ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার যে অংশটা আজকে পড়ানো হলো তার একটা টপ লেস নেওয়া হবে। ওকে, পরিশেষে আবার তোমাদের বলি, সুস্থ থাকো, ভালো থাকো, পুষ্টিকর খাবার খাও, বারবার সাবান দিয়ে হাত খাও, হয়তো ঘরের বাইরে যাবে না। আর আমাদের যে ক্লাসগুলো যাচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে দেখবা, পরীক্ষাগুলো মনোযোগ দিয়ে দিবা এবং টিচারদের সাথে কোনো সমস্যা হলে যোগাযোগ করবা। ধন্যবাদ।